সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইহুদি বসতি স্থাপনকারীদের ঘুমাতেই দিচ্ছেন না ইয়েমেনের যোদ্ধারা। হাইপারসনিক রকেট হামলার পর বৃহত্তর তেল আবিব সহ ইসরায়েলের বিশাল অংশে মঙ্গলবারও বিপদ সংকেত বাজানো হয়েছে। ইসরায়েলের রাজধানীকে লক্ষ্য করে হুথি আনসার আল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর চালানো এই হামলার পর আবার বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে টানা সাইরেন বাজতে থাকায় 139টিরও বেশি স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি মিডিয়ার দাবি, লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রজেক্টাইলটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইয়েমেনের দ্বিতীয় রকেট হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মঙ্গলবার জানিয়েছে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি উচ্চস্তরের সামরিক অভিযান পরিচালনা করেছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তারা। ইয়েমেনের বিবৃতিতে বলা হয়, মিসাইলটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর ফলে লাখ লাখ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন। ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিবৃতিতে বলা হয়, টানা দ্বিতীয় দিনের মতো মিসাইল হামলার কারণে মার্কিন সামরিক কার্গো বিমান 2 দিন ধরে ইসরায়েলে অবতরণ করতে পারেনি। হামলার পর উষ্মা প্রকাশ করে ইসরায়েলের ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পালাতে হচ্ছে। 20 মাস ধরে আমরা গাজার জলাভূমিতে আটকে আছি। এখন কেউ আমাদের গুরুত্ব দিচ্ছে না। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি মঙ্গলবার বলেছেন, তাদের সশস্ত্র বাহিনী যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পুরোপুরি সক্ষম। আল আতিফি বলেন, ইয়েমেনের প্রতিরক্ষা ও আক্রমণের ক্ষমতা ক্রমাগত এগিয়ে চলেছে। দীর্ঘতর রেঞ্জ, উচ্চতর নির্ভুলতা ও বৃহত্তর প্রভাব বিস্তারের মতো বেসামরিক সক্ষমতা অর্জন করেছে তার দেশ। তিনি জোর দিয়ে বলেন, চলমান আগ্রাসন ইয়েমেনের এই গতিপথকে আরও শক্তিশালী করেছে, আধুনিক সামরিক প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম করে তুলেছে। তিনি বলেন, ইয়েমেনের বাহিনী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইসলামী বিশ্বের মর্যাদার লড়াই চালিয়ে যাওয়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং গাজার জনগণের প্রতি সক্রিয় ও কার্যকর সমর্থন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গাজা সিটির আল শুজাইয়া এলাকায় মঙ্গলবার কয়েক দফা হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি মিডিয়াগুলো হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের কথাও জানিয়েছে। গাজা উপত্যকা থেকে এদিন আল মায়দিনের প্রতিনিধি জানান, প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর আল শুজাইয়া ও আল তুফা এলাকায় ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার স্বীকার করেছে, উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় তাদের 3 সেনা নিহত হয়েছে। জাবালিয়ায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণের পর এসব সেনা নিহত হন বলে জানায় চ্যানেল 12। আগের দিনও প্রতিরোধ হামলায় সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছিল ইসরায়েলি মিডিয়া। পুরো উপত্যকায় প্রতিরোধ সংগঠনগুলোর হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে এসব সংবাদ মাধ্যম। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে মঙ্গলবার কয়েকটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় মালভূমি জুড়ে সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, সিরিয়া থেকে ছোড়া কয়েকটি রকেট সেখানে আঘাত হানে, তবে হামলার ক্ষয়ক্ষতির খবর জানায়নি চ্যানেলটি। গত বছরের 5 মের পর ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া থেকে চালানো এটি প্রথম রকেট হামলা। হামলার জন্য কারা দায়ী স্বাধীনভাবে তা যাচাই করা যায়নি, তবে হামলার দায় স্বীকার করেছে মোহাম্মদ দেইফ ব্রিগেডস নামের নতুন একটি গোষ্ঠী। এদিকে হামলার পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে পাল্টা হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, কুনেত্রা ও দারায় বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের রাফায়েল কোম্পানির সঙ্গে করা বিশাল অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাফায়েল থেকে $325 মিলিয়ন মূল্যের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র না কেনার সিদ্ধান্ত নিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর মাত্র 4 দিন আগে ক্রয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। রাফায়েল জানিয়েছে, স্পেন সরকারের চুক্তি বাতিলের ব্যাপারে তারা অবগত নন। এর আগে গত এপ্রিলে ইসরায়েল থেকে $15 মিলিয়ন গুলি কেনার চুক্তি বাতিল করে স্পেন। স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস কয়েকদিন আগে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি শিগগিরই বাতিল করতে তারা
ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন। এছাড়া দখলদারদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশগুলোকে অনুরোধ জানাবেন বলেও জানান তিনি। 2024 সালের মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন। গত মাসে ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে অভিহিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের উপর হামলা যুদ্ধাপরাধের শামিল। তিনি গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে সংঘটিত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন। ফলকার টুর্ক বলেন, টানা 3 দিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে মানুষ নিহত হচ্ছেন। এ ঘটনায় দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। টুর্ক এক বিবৃতিতে বলেন, গাজায় স্বল্প পরিমাণ খাদ্য সাহায্য নিতে আসা বেসামরিক নাগরিকদের উপর হামলা অকল্পনীয় ও অমানবিক। তিনি বলেন, ফিলিস্তিনিদের সামনে এখন সবচেয়ে ভয়াবহ দুটি বিকল্প রাখা হয়েছে, হয় অনাহারে মৃত্যুবরণ, না হয় সামরিকভাবে নিয়ন্ত্রিত সহায়তা ব্যবস্থার মাধ্যমে যে সামান্য খাবার দেওয়া হয় তা নিতে গিয়ে গুলিতে প্রাণ হারানো। ফলকার টুর্ক আরও বলেন, ক্ষুধার হুমকি, 20 মাস ধরে বেসামরিক মানুষের হত্যাযোগ্য ব্যাপক ধ্বংস, বারবার জোরপূর্বক বাস্তুচ্যুতি, অবমাননাকর ও অমানবিক ভাষা এবং গাজা উপত্যকাকে জনশূন্য করার হুমকি। ইসরায়েলি নেতৃত্বের এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের আওতায় সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাফা শহরে ত্রাণের জন্য অপেক্ষমান 27 জন রয়েছেন। এ সময় আহত হয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। এর মাধ্যমে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত 54,510 জনে পৌঁছেছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 60টি লাশ হাসপাতালে আনা হয়েছে। একই সময় আহত হয়েছেন আরও 208 জন। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,24,901 জনে। বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 4,240 জন ফিলিস্তিনি নিহত এবং 12,860 জন আহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না, তবে জাতির শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার নিয়ে কোনোভাবেই আপোষ করা হবে না। মঙ্গলবার তেহরানের দক্ষিণে ইমাম খোমেনির সমাধিস্থলে আয়োজিত এক অনুষ্ঠানে পেজিশকিয়ান বলেন, যদি আমরা ইমাম খোমেনির বাণী অনুসরণ করি এবং তার দেখানো পথেই চলি, তবে কোনো শক্তি আমাদের নত করতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বলে, তোমাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নেই, কিন্তু কোনো স্বাধীনতা প্রেমী ব্যক্তি এই ধরনের দমন নীতিকে মেনে নেবে না। আমাদের পারমাণবিক অধিকারের বিরুদ্ধে যারা স্বপ্ন দেখছে, তারা স্বপ্নই দেখে যাক, আমরা কোনোভাবেই আপোষ করব না। পেজিশকিয়ান মুসলিম বিশ্বে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, ইসলামী দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য শত্রুরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। ইমাম খোমেনির শিক্ষা অনুযায়ী মুসলমানদের উচিত ঐক্য গড়ে তুলে ফিলিস্তিনে দখলদার জায়নবাদীদের অপরাধের জবাব দেয়া। ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে শত্রুতা তৈরি করতে শত্রুরা জাতিগত ও বর্ণগত বিভেদ উস্কে দিচ্ছে, কিন্তু আমরা কখনো আমাদের মুসলিম ভাই বোনদের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে আসব না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।